বন্ধুরা রীতিমতো টিকিট কেনার জন্য কিন্তু একদম মহাযুদ্ধ মহাপ্রলয় মহাতাণ্ডব শুরু হয়ে গেছে সিনেমা প্রাঙ্গণে। সিনেমা হলের সামনে প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর পরিমাণে পারাপারি টিকিট নিয়ে কারাকারি। কাকে ধরবে কাকে ছাড়বে, কোন চিপা দিয়ে কে ঢুকবে, কাকে কোন দাপ মারবে। তবে বন্ধুরা যারা নাকি সিঙ্গেল স্ক্রিনে যারা নাকি ছবি দেখার জন্য আসবে তারা অবশ্যই পকেট মানিব্যাগ এবং ফোন খুব সাবধানে সতর্কতার সহিত ক্যারি করবেন। যদি একবার ফাঁপ পরে যান তাহলে মানিব্যাগ মোবাইল পগার পার হয়ে যাবে। একজনের মানিব্যাগ মোবাইল হারিয়ে গিয়েছে, সে আবার আমার কাছে বললো যে ভাই আমার মোবাইলটা মেরে দিয়েছে কোন ভান্দের ছেলে। ভাই অতএব মোবাইল মানিব্যাগ সাবধান, বি কেয়ারফুল, টাকা পয়সা হারাই কর্তা সাবধানে রেখো। মানুষ কিন্তু অনেকেই আছে এরকম যারা নাকি এইগুলোর জন্যই আসে এইসব জায়গায়। অনেকেই কিন্তু অনেক কথা বলবে, অনেক চিল্লাপাল্লা করবে, টিকিট কেনার মতো অবস্থা থাকবে না বন্ধুগণ। কিন্তু টিকিট কিনে তারপর বরবাদ দেখে যাবেন। এই যে দেখছেন বরবাদের টিকিটের জন্য কিন্তু রীতিমতো পারাপারি একদম মহাযুদ্ধ মহাপ্রলয় শুরু হয়ে গিয়েছে। ওই যে লোকটা দেখছেন টিকিট বিক্রি করতেছে, মনে হচ্ছে ওনাকে চেপে মেরে দিবে। উনি পুরো একদম পাগলপাড়া। আমি 500 টাকা দিয়ে 3টে টিকিট কিনেছি, কারণ বাংতি টাকা ছিল না কিনাতে। আমি এখন 2টা টিকিট আমি বিক্রি করব। ভাইকে বলতেছি ভাই আপনার কি টিকিট লাগবে কিনা। তারপর ভাইকে একটি টিকিট দিয়ে দিলাম 150 টাকা দিয়ে। তারপর আরও কয়েকজনকে আমি জিজ্ঞেস করতেছি কারো টিকিট লাগবে কিনা। একরকম আমি টিকিট হকারি করেছি ধরতে গেলে, কারণ আমার তো 2টি টিকিট বাড়তি, আমার তো 2টি টিকিট লাগবে না। আমি একা, আমার একটি টিকিট হলেই হবে। আমি ঘুরে ঘুরে কয়েকজনকে জিজ্ঞেস করতেছি কেউ কি টিকিট কিনেছেন কিনে। আমি 2টি টিকিট বিক্রি করব, যদি কারো লাগে নিতে পারেন। আগে কিন্তু একটা সময় এখানেই সিরিয়াল ধরে টিকিট বিক্রি হতো খুব সুশৃঙ্খলভাবে, কোনো গ্যাঞ্জাম ছিল না। কয়েকজনকে আমি বলতেছি সবাই টিকিট কিনে ফেলেছে। কয়েকজন যেতে সাহস করতে পারতেছে না, একসাথে তারা 3টা 4টা 5টা টিকিট কিনবে। এই ভাইটাকে আমি জিজ্ঞেস করতেছি ভাই আপনি কি টিকিট কিনেছেন কিনা। ভাই বলতেছে না আমি টিকিট কিনিনি। আমি বলতেছি ভাই তাহলে আমার কাছে একটি টিকিট বাড়তি আছে, যদি টিকিটটা কিনেন তাহলে আপনিও উপকৃত হবেন, আমিও উপকৃত হব। ভাইও মহা খুশি। ভাই বলতেছে ওকে ঠিক আছে, টিকিট কত। আমি বলছি মাত্র 150 টাকা। 500 টাকা দিয়ে আমি 3টে টিকিট কেনার কারণ হচ্ছে ভাঙতি বুংতি দিতে ভেজাল মনে করে ভাইজানের জন্য অনেকেই এরকম করতেছে, 3টা 4টা করতেছে। অনেকেই দেখতেছেন আমার পাশে দিয়ে ভাইয়েরা পরিচিত হওয়ার জন্য আমার সাথে কথা বলতেছে, ক্যামেরার সামনে কথা বলতেছে। ভাইকে দিয়ে দিলাম একটি টিকিট আমার কাছে। এই যে দর্শক বন্ধুগণ, টিকিট কিনা নিয়ে কিন্তু একটা পারাপারি ঝগড়াঝাগড়ি এক প্রকার একটা মহাপ্রলয়ের আকার ধারণ করছে হল প্রাঙ্গণে। এখন আবার আরেকটি দ্বিতীয় পর্যায়ে মহাযুদ্ধ হচ্ছে উপরে ওঠা। ভাই বন্ধুগণ উপরে ওঠা নিয়ে কিন্তু বিশাল একটা মহাযুদ্ধ মহাপ্রলয় শুরু হবে। দেখতে পাবেন কি পরিমাণে একটা মহাযুদ্ধ আর মহাতাণ্ডবের মাঝে দিয়ে আমরা যাব হলের ভিতরে তথা ডিসি 2য় তলায়। দেখতে পাচ্ছেন বন্ধুগণ বরবাদ দেখতে গিয়ে কিন্তু এক প্রকার বরবাদ হয়ে যাচ্ছে মানুষ। প্রতিটি সাকিবিয়ান প্রতিটি সিনেমা প্রেমিক কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট এবং মেহনত করে কিন্তু টিকিট অ্যারেঞ্জ করেছে, টিকিট পাইছে। তারপর টিকিট পাওয়ার পর কিন্তু সিনেমা হল পর্যন্ত যেখানে বসে ছবি দেখবে সেখানটায় যাওয়া আগ পর্যন্ত কিন্তু আরও বিশাল আকারে একটা মহাযুদ্ধ এবং মহা ঠেলাঠেলির মাঝ দিয়ে কিন্তু তারা কিন্তু অতিবাহিত করছে। এবং আমিও সেই যুদ্ধ সেই প্রলয়ের মাঝে আমিও কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি এবং চলমান গতিতে সেই যুদ্ধেই আমিও যুদ্ধ করছি। দেখতে পাচ্ছেন কেউ সিঁড়ি লাফ দিয়ে উপরে বেয়ে উঠছে, কেউ হামাগুড়ি দিয়ে হলেও চিপা চাপা দিয়ে কোনো রকম অনেক রকমের কাহিনী কিচ্ছা করে কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছে, তারা সামনের দিকে এগোচ্ছে। এরকম ভাবেই বন্ধুগণ বরবাদ দেখতে এসে অনেকেই বরবাদ হয়ে যাচ্ছে, এক লোকের মোবাইল মানিব্যাগ ছিনতাই হয়ে গিয়েছে। অতএব বন্ধুরা তোমরা যদি এই সিনেমা হলে বা যে কোনো জায়গায় ঘুরতে বেড়াতে সিনেমা হলে ছবি দেখার জন্য যাও অবশ্যই মোবাইল মানিব্যাগ সাবধানে রেখো, কারণ ছিনতাইকারী কিন্তু বাংলাদেশে খুব কমই আছে, সেটা দেখা যায় ঘর থেকে বের হলে। বন্ধুগণ দেখতে পাচ্ছ কি পরিমাণে চাপ আর কি পরিমাণে ঠেলাঠেলি। আমি পুরো পিষে যাওয়ার মতো আমার শরীরের মধ্যে নাই, একদম একদম ঠেলাঠেলির গ্যাঞ্জামের মাঝখানে আমি পড়ে গিয়েছি। কোন রকম আমি দাঁড়িয়ে রয়েছি, অনেকেই কিন্তু সামনে এগোতে পারতেছে না, অনেকেই হাত ইশারা দিয়ে বলতেছে হাই হ্যালো হ্যান ত্যান। অনেকভাবে অনেক রকমের গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে এই চিপা চাপার মধ্যে। অনেক মানুষের ভিড়, শত শত সাকিবিয়ান শত শত সিনেমা প্রেমিক বরবাদ দেখতে এসে নিজেরাই কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে। আমি আবার অনেককেই বলতেছি ভাই আপনার ফিলিংসটা কেমন, আপনার অনুভূতি কেমন। ভাইয়েরা বলতেছে অনুভূতির 12টা বেজে গেছে ভাই, আর কথা বলিয়েন না, জীবন পুরা তেজপাতা। বরবাদ দেখতে এসে পুরা দমে বরবাদ হয়ে গিয়েছি ভাই, কি একটা অবস্থা। তো
সিঙ্গেল স্ক্রিনে যদি এতটা কষ্ট হয় মানুষের, তাহলে কীভাবে হবে? এরকমটাই প্রত্যাশা করতেছে। এবং সিনেমা প্রেমী যারা আছেন সবাই বলতেছে যে সিঙ্গেল স্ক্রিনের যে এই পরিবেশটা যেন একটু উন্নত করে, একটু ভালো যেন পরিবেশ তৈরি করে তারা। কারণ টিকিটের দাম তারা আরও 100 টাকা বেশি নেয়, কিন্তু তাদের পরিবেশ, তাদের নিয়ম শৃঙ্খলা, তাদের এই যে ডিসিপ্লিনগুলো যেন একটা আয়ত্তের মধ্যে আনে, একটু উন্নত মানের মধ্যে যেন তারা যেন এই সিস্টেমটাকে পরিবর্তন করে, এরকমটাই প্রত্যাশা করেন সিনেমা প্রেমীরা। কারণ এখানে এসে অনেক মানুষ হয়রানির শিকার হয়, মোবাইল মানিব্যাগ ছিনতাইয়ের শিকার হয়, এবং ঠেলাঠেলি পারাপারির মধ্যে অনেকে কিন্তু নামতে চায় না। তবে এটার মধ্যে এক প্রকার মজা আছে, কিন্তু সবাই তো এই মজাটা নিতে পারে না বা চায় না, ইচ্ছা পোষণ করে না। এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মোবাইল মানিব্যাগ ছিনতাই হয়, অনেক ধরনের অনেক হেনস্থার শিকার হয় অনেক মানুষ, এগুলো কিন্তু পছন্দ করে না। শেষ পর্যন্ত বন্ধুগণ আমি কিন্তু ঠেলাঠেলি করেই হলের ভিতরে কিন্তু আমি প্রবেশ করে গিয়েছি, এবং হাজার হাজার শত শত মানুষ কিন্তু প্রবেশ করে গিয়েছে, যার যার সিট খুঁজতেছে কোথায় বসবে, কিন্তু নির্ধারিত কোনো সিট নাই, যে যেখানে জায়গা পাবে সেখানেই বসবে। আমিও এলোপাথারি ঘুরছি, আর আমি আমার জায়গা খুঁজতেছি কোথায় আমার পাছাটা লাগানো যায় বা বসা যায়, এইরকমটাই প্রত্যাশা করছি, খুঁজতেছি, কিন্তু কোনো জায়গায় কোনো জায়গা পাচ্ছি না। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুভিটা দেখতে হবে। আমি নিরাশ হয়ে গিয়েছিলাম এক প্রকার, তবে কোনো নিরাশ হওয়ার কারণ নেই, খুঁজতে থাকি, পাবো অবশ্যই। পেয়ে তো মনে হয় গিয়েছি, অবশ্যই পেয়ে গিয়েছি। অনেকেই কিন্তু এরকম জায়গা খুঁজতেছে, কিন্তু কে কোথায় বসবে জায়গা কিন্তু খুঁজে পাচ্ছে না বন্ধুগণ। এমনটাই কিন্তু হচ্ছে সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে, কিন্তু পুরা দমে একটা বিশাল বড় একটা বরবাদ তথা একটা মহাযুদ্ধ, মহাপ্রলয় তাণ্ডবে একটা পরিণত হচ্ছে এই সিনেমা হলের ভিতরে, এবং বাহিরের দৃশ্যপট কিন্তু একই রকমের মহাযুদ্ধ, মহাপ্রলয়ের আকার ধারণ করেছিল বাহিরে, এবং ভিতরে একই রকমের তাণ্ডব। বন্ধুগণ দেখতে থাকুন আমাদের প্রতিচ্ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব, রিভিউ দিব বরবাদ দেখে। ততক্ষণ পর্যন্ত পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমাকে, দেখতে থাকুন এই বরবাদ দেখতে এসে অনেক মানুষ বরবাদ হয়ে গেল এর পার্ট 3। দেখতে থাকুন, চোখ রাখুন বাইজিদ এই চ্যানেলে। বন্ধুগণ এখনও কিন্তু অনেকেই বসার জায়গা পায়নি, অনেক জায়গা খুঁজতেছে, অনেকভাবে চিন্তা এবং হয়রানির শিকার হচ্ছে। বন্ধুগণ এইসব সিঙ্গেল স্ক্রিনে আসার আগে কিন্তু অবশ্যই সতর্কতার সহিত আসবেন, কীভাবে কী করবেন এটা আগে থেকে ভেবে আসবেন। এরকমটাই কিন্তু আমি সিঙ্গেল স্ক্রিনে কাঁচপুর চাঁদমহলে দেখতে পাচ্ছি। তবে বন্ধুগণ যারা নাকি সিনেমা প্রেমী তারা শত বাধা অপেক্ষা করে কিন্তু বরবাদ দেখবে, বা সাকিবিয়ান যারা ফ্যান আছেন তারা কিন্তু যত ধরনের কষ্ট যুদ্ধ হোক না কেন তারা কিন্তু ছবি দেখার জন্য কিন্তু চলে আসছে এবং চলে আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন সিনেমা প্রেমিকরা। তেমনটা প্রত্যাশা করি আমিও, এবং ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো যেন এরকমভাবে এগিয়ে যায় এবং ভালো ভালো ছবি, মুভি, নাটক এগুলো যেন আমাদেরকে উপহার দিতে পারেন, আমরা নিজেরাও যেন সেগুলো ভালোভাবে উপভোগ করতে পারি, এবং ফিল্ম ইন্ডাস্ট্রি যেন আমাদের দ্বারা এবং তাদের দ্বারা যেন একটা উন্নতির শিখরে গিয়ে পৌঁছায়। সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডে যেন আমাদের বাংলা মুভি, বাংলা নাটক যেন একটা শীর্ষ আকার ধারণ করে, এমনটাই প্রত্যাশা আমাদের সকল নাগরিকের, সকল সিনেমা প্রেমী এবং শিল্পপ্রেমী যারা আছেন, সাহিত্যপ্রেমী সকলে কিন্তু এমনটাই প্রত্যাশা করছেন। বন্ধুগণ মুভি কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুগণ, উড়াদুরা অ্যাকশন থ্রিলার মুভি। যারা অ্যাকশন ধর্মীর যে মুভি যারা পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত একটা মুভি আমি মনে করি বরবাদের মতো আর কোনো মুভি হতে পারে না। ওয়ার্ল্ডের সাথে পাঙ্গা নিয়ে এই বরবাদ চলবে, আমি আশাবাদী। প্রত্যেকটা সিনেমা প্রেমী সবাই এরকমটা আশা করতেছে যে বরবাদ মুভিটা বলিউড, হিন্দি, তামিল, তেলুগু মুভি, মালায়ালাম যত মুভি আছে তাদের মতোই ক্যাটাগরি এই মুভিটা বানিয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালক। এত যত্ন নিয়ে এত সুন্দর ওই মুভিটা বানিয়েছে, গল্পটা খুব সুন্দর। প্রথম হাফে এতটা ভালো পারফরমেন্স করতে পারি নাই, কিন্তু দ্বিতীয় হাফে একদম ফাটিয়ে দিয়েছে ভাই। বন্ধুগণ কি বলবো আর, এখানে যে যাটা দেখেই মনে হয়, আমি মনে করি যে বেটার কোনো ফিল আপনারা পাবেন। আমি বলে বা আমি এখানকার রিভিউটা দিয়ে এতটা ভালো আপনাদেরকে বোঝাতে পারবো না যে কতটা ভালো মানের মুভি বরবাদ হতে যাচ্ছে। অ্যাকশনে ভরপুর এই মুভিটা, অ্যাকশনে ভরপুর একটা মুভি, আর হচ্ছে ভায়োলেন্স, প্রচুর পরিমাণে ভায়োলেন্স কেজিএফ এর মতো পুরো ফিল দিবে। বন্ধুগণ এত চমৎকার, এত সুন্দর একটা গল্প, একদম ধাপে সুন্দরভাবে এই মুভিটা বিল্ড আপ করেছে গল্পটা। প্রথম হাফে এতটা ভালো পারফরমেন্স দিতে পারে না, কিন্তু সেকেন্ড হাফে একদম পুরো ফাটিয়ে দিয়েছে মুভি কাহিনী, এবং বিশেষ করে শাকিব খান আর হচ্ছে মিশা সওদাগর আর হচ্ছে যিশু সেনগুপ্ত আর ওই নায়িকা ইতিকা পাল পুরো গল্পটাকে টেনে নিয়েছে। বিশেষ করে শাকিব খান পুরো গল্পকে টেনে নিয়েছে। শাকিব খান, যিশু সেনগুপ্ত আর হচ্ছে মিশা সওদাগর আর হচ্ছে ইতিকা পাল, এই তিনজন খুবই গুরুত্বপূর্ণ ছিল এই মুভির মধ্যে। এই মুভির টপিকটা, পুরো গল্পটাই হচ্ছে একটা বিচার কেন্দ্রিক, কুডেই সব কিছু হয়। কুডেই আসাদুজ্জামান সেলিম খান উনি কিন্তু ওই কুডের মধ্যে বিচার
বিচার বসায় এবং বিচারের মাধ্যমে দিয়ে কিন্তু গল্পটা শুরু হয় এবং এখান থেকেই গল্পটা শুরু হয়। আর এই শেষ হয় এখানে এসে যে যিশু সেনগুপ্ত কিন্তু শাকিব খানের প্রেমিক ইতিকা পাল তথা নিতুকে কিন্তু বিয়ে করতে চায়। আর সেখানে এসেই কিন্তু শাকিব খান নিতুর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা যিশু সেনগুপ্তকে কিন্তু একদম মেরে ফেলে, একদম খুব নৃশংসভাবে তাকে পকার পার করে দেন এবং সাথে কিন্তু তার প্রেমিক নিতুকে কিন্তু শেষ করে দেয়। কারণ সে প্রতারণা করেছে আরিয়ানের সাথে তথা শাকিব খানের সাথে কিন্তু প্রতারণা করেছে। আর সেও কিন্তু তার বাবা আর তার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এরকমটা করেছিল। শেষ পর্যন্ত কিন্তু পুরো মুভির বিশেষ কোনো অ্যাক্টরই কিন্তু বেঁচে নেই, সবাই কিন্তু শেষ পর্যন্ত মারা যান। শেষে কিন্তু শাকিব খানেরও ফাঁসি হয় এবং শাকিব খানের বাবাও কিন্তু তার নিজেকে সে কিন্তু শেষ করে ফেলেন, পিস্তল ঠেকিয়ে নিজেকে সে শেষ করে ফেলেন। এরকমটাই করেন শাকিব খানের যে প্রেমিক, সেও কিন্তু শেষ পর্যন্ত শাকিবের হাতেই কিন্তু মারা যান। মুভি শেষে সবশেষে যখন নাকি শাকিব খান তথা আরিয়ান তার প্রেমিকা নিতুকে যখন নাকি পিস্তল থেকে যখন নাকি মেরেই ফেলেছেন, তখন মৃত্যুসজ্জায় কিন্তু নায়িকা বলতে থাকে যে আমি তোমার সাথে প্রতারণা করেছি আমার বাবা আর আমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য। তোমার বাবা যে আমার বাবা আর আমার বোনের সাথে যে অন্যায় করেছে তার কারণে আমি তোমার সাথে এরকম প্রতারণা করার চেষ্টা করেছি, তোমাকে প্রেমের ফাঁদে পালানোর চেষ্টা করেছি, কিন্তু প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে আমিও কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছি মন থেকে, আমিও তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি আমার নিজের থেকেও, এমনটাই বলতেছিল নায়িকা ইতিকা পাল তথা নিতু। এটা শুনে কিন্তু আবার শাকিব খান কিন্তু কান্নায় ভেঙে পড়তেছিল এবং জিল্লুকে ডাকতেছিল, এই জিল্লু হেলিকপ্টার খবর দে। তখন কিন্তু এরই মধ্যে কিন্তু নিতু কিন্তু মারা যায়। তারপরে কিন্তু কোর্টের মধ্যে সাক্ষীগুলো দেওয়া হয় এবং শেষ পর্যন্ত কিন্তু শাকিব খানও কিন্তু ফাঁসিতে ঝুলে এবং তার সাথে সাথে কিন্তু বিশেষ যে অ্যাক্টরগুলো ছিল সিনেমার মধ্যে সবাই কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। এবং শেষ পর্যন্ত বন্ধুগণ যখন নাকি শাকিব খানের ফাঁসি হয়ে যাবে, পুরো হলে কিন্তু মানুষ স্তব্ধ হয়ে গেছে। সেন্সর মনে হয় এইগুলোর কারণে দিতে চাচ্ছিল। মুভির মধ্যে মানে মারামারি এবং ভাইলেশন কেমন ছিল?